শিক্ষকদের কর্মবিরতির ৭ম দিনেও অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। মতিউরের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে দুদকে চিঠি। আবার মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু, সারা দেশেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চাঁপাইনবাবগঞ্জে ১৪ মাসে ১২ খুন। Sponsored by Aviva Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ৭ম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ আরও ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব। দুপুরে কলাভবনের মূল প্রবেশদ্বারে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এমন দাবি করে শিক্ষক নেতা অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন থামাবে না। আজ সন্ধ্যার পর শিক্ষক সমিতি ও সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। তবে দাবি মেনে নিলে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পূরণ করা হবে বলেও জানান শিক্ষকরা। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা। দেশে চলমান অনেক আন্দোলনে সরকারের নজর থাকলেও কর্মচারীদের উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও এসি ল্যান্ডকে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির উপপরিচালক আনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে পিকনিক স্পটের নামজারি সহ বিস্তারিত নথি চাওয়া হয়েছে। অঢেল সম্পদের মালিক মতিউর ও তার পরিবারের নামে থাকা ঢাকায় 4টি ফ্ল্যাট ও বিভিন্ন জেলায় 866% স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুদকের আবেদনে মতিউরের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে অবৈধ সম্পদের প্রমাণ মেলায় মতিউরের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দাখিলের নোটিশও জারি করেছে দুদক। দুদকের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ক্রাইম মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের 11,34,35,919 টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ডক্টর বেগম জেবুন্নেসার আদালত আজ এই আদেশ দেন। এর আগে দুদক অনুসন্ধান করে কাগজ কলমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি কামরুল হাসানের নামে 9,86,00,000 টাকা এবং স্ত্রী সাইমা বেগমের নামে 1,62,00,000 টাকার অবৈধ সম্পদ পায়। বাস্তবে তাদের সম্পদের বর্তমান বাজার মূল্য 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাকরিরত অবস্থায় ঘুষ গ্রহণ, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক। ডেঙ্গু পরিস্থিতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু। দেশের বিভিন্ন জনপদে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে কোথাও ডেঙ্গুর চোখ রাঙানি অনেক বেশি, আবার কোথাও বা কম। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। বছরের মাঝামাঝি সময়ে এসে চট্টগ্রামে হঠাৎ করেই গা ঝাড়া দিয়ে উঠছে মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মহানগরী ও জেলার বিভিন্ন হাসপাতালে 242 জন ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে 3 জনের। হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। যদি দেখা যাচ্ছে ওয়ার্নিং কোনো সাইন নাই, তাহলে আমরা বাড়িতে চিকিৎসা করব। ওয়ার্নিং সাইন দেখলে আমরা হাসপাতালে ভর্তি করাবো। আমরা মৃত্যু কমাতে হলে আমাদেরকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে হবে এবং হাসপাতালে চিকিৎসা নিতে হবে। বর্ষা আসার সাথে সাথেই বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে খাল, ডোবা, নালাগুলো মশা তৈরির কারখানায় পরিণত হয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের তেমন কোনো কার্যকর ভূমিকা চোখে পড়ে না। আগে দেখতাম একটু মশার ঔষধ ছিটানো হতো, এখন সেই ঔষধ ছিটানোটা বন্ধ হয়ে গেছে। অতিষ্ঠ, শুধু একেবারে অতিষ্ঠ, মানে বলার ভাষা আমার কিছু নাই। রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গুর খুব একটা প্রাদুর্ভাব নেই। জেলায় এবছর 6 জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
রোগী না বাড়লেও মশার উপদ্রব রয়েছে ঠিকই। এদিকে বর্ষাকাল শুরু হওয়ায় মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন। আমরা আমাদের যে কার্যক্রম সেগুলো এমনভাবে পরিচালনা করতে চাচ্ছি যেন রাজশাহীকে অর্থাৎ রাজশাহী সিটি কর্পোরেশন এরিয়ায় আমরা ডেঙ্গুর সেই রকম প্রাদুর্ভাব না দেখা দেয়। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বন্যা পরিস্থিতি। বিভিন্ন জেলায় বন্যাপ্রবণ নদ নদীর পানি কমছে। ধীর গতিতে হলেও উন্নতি হচ্ছে সার্বিক পরিস্থিতির, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। সুপেয় পানির সংকটে উদারময় ও চর্মরোগ সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে দুর্গত এলাকায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার ৪ শতাধিক গ্রামে এখনও পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও ঔষধের সংকট চরমে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের ৬টি পয়েন্টে আগামী ৪৮ ঘন্টায় পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলছেও, বদলপুর, পাহাড়পুর, জলশুকা, শিবপাশায় পানিবন্দী ৭০,০০০ মানুষ। পাহাড়পুরে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে বদলপুর হাওরে পানি ঢুকছে। ভেসে গেছে পুকুর, বিলের মাছ। সিলেটে বন্যার কারণে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সীমান্তবর্তী নিচু এলাকা থেকে পানি নামছে ধীরে ধীরে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরছেন বন্যার্তরা। সিলেট ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা, শাড়ি, গোয়াইন, ধলাইসহ সকল নদ নদীর পানি। তবে ভেসে উঠছে তৃতীয় দফার বন্যার ক্ষত। স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন উপজেলার গ্রামীণ যোগাযোগ। সিরাজগঞ্জ ও কাজীপুরের মেঘাই পয়েন্টে যমুনা নদীর পানি ধীরগতিতে কমছে। জেলা প্রশাসন জানিয়েছে, ৫ উপজেলার ৯০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। তলিয়ে গেছে ৬,৫০০ হেক্টর জমির ফসল। পানি ওঠায় বন্ধ রয়েছে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে বন্যার পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ১.৫ লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের অভাব। ছড়িয়ে পড়ছে রোগবালাই। বন্যার কারণে জেলার ১.৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এখনো। পানির জন্য কোনো জায়গায় আমরা বাইরে বের পাইতেছি না, মনে করেন কোনো খাওয়া খাদ্য ঠিক মতন পাইতেছি না। গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে, খুব কষ্ট। বৃষ্টি আশ্রয় কেন্দ্রে তাদেরকে যে বসত বাড়ি থেকে সরিয়ে নিয়েছি এবং তাদেরকে শুকনা খাবার এবং তাদেরকে 10 কেজি করে চাল, চিরা এবং তেল, ডাল সেগুলো সরবরাহ করা হচ্ছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। চাঁপাইনবাবগঞ্জ যেন এক মৃত্যুর জনপদ। 1 বছরে 2 মাসে 12 খুন হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মী। অভ্যন্তরীণ বিরোধে এক পক্ষ হত্যা করছে আরেক পক্ষের লোকদের। একের পর এক হত্যাকাণ্ডে উদ্বেগ, আতঙ্ক জেলা জুড়ে। স্থানীয় সংসদ সদস্য খুঁজছেন জীবনের নিরাপত্তা। ডেস্ক রিপোর্ট। আমের জন্য বিখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রের ঝনঝনানি আর রক্তের হোলি খেলা একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ডে পরিণত হয়েছে এক আতঙ্কের জনপদে। গত বছরের 19 এপ্রিল খুন হন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগ নেতা খায়রুল আলম জেম। এরপর পর্যায়ক্রমে হত্যাকাণ্ডের শিকার হন আওয়ামী লীগের আরও 11 নেতা। এবছরের 27 জুন খুন হন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং তার সহযোগী মতিন আলী। 1 বছর 2 মাসের মধ্যে মোট 12 জন নেতাকর্মীর খুনে আওয়ামী লীগের তৃণমূলে বিরাজ করছে আতঙ্ক। আতঙ্কে অনেকেই এখন এলাকা ছাড়া। ওই হত্যাকারীর আমরা ফাঁসি চাই। আমরা সব জনগণে আমরা কোনোদিন কেউ চাই না যে আমার দেওয়ারের মতন এরকম কেউ ভাই হারা, কেউ দেওয়ার হারা, কেউ বাবা হারা, কেউ স্বামী হারা, আমরা এটা চাই না। জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন
তীব্র হয়ে উঠেছে দলের অভ্যন্তরীণ বিরোধ। গত সংসদ নির্বাচন ঘিরে কোন্দল আরও রক্তক্ষয়ী। ক্ষমতা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যায় ব্যবহার করা হচ্ছে বিএনপি জামায়াতকেও। এক পক্ষ দুষছে প্রতিপক্ষকে। অনেকটা অসহায়ত্বের কথাই জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমার সরকার ক্ষমতায় আমরা প্রতিনিধিত্ব করছি, তারপরে একের পর এক আওয়ামী লীগের জনপ্রিয় নেতাকর্মীরা সন্ত্রাসী দ্বারা নিহত হচ্ছেন। কেন হচ্ছেন এটি সকলেরই তদন্ত করে দেখা দরকার। পুলিশের পক্ষপাত ও নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন সংসদ সদস্য। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, পুলিশের সক্রিয় ভূমিকার কারণেই দ্রুত সময়ের মধ্যে তদন্তও হয়েছে অনেক হত্যা মামলার। অতীতে যতগুলো মার্ডার হয়েছে তাদেরকে আসামি শনাক্তকরণ পূর্বক আমরা আসামি গ্রেপ্তার করেছি। পুলিশ আইনের ভিত্তিতেই কাজ করে যাচ্ছে। এখানে নিশ্চুপ থাকা বা গাফিলতির কোনো সুযোগ নেই। দলীয় বিভেদ ও হত্যাকাণ্ড বন্ধে দলের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করছেন তৃণমূলের নেতাকর্মীরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত 5 জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ময়নাতদন্তের পর মধ্যরাতেই রেলওয়ে কবরস্থানে তাদের দাফন করা হয়। পুলিশ জানায় 24 ঘন্টার বেশি সময় পার হলেও এখনও তাদের খোঁজ নেয়নি কেউ। জাতীয় সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তাদের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। নিহত 5 জনের পরনের কাপড় সংগ্রহে রাখা হয়েছে। মুখের লালা ও দাঁত রাখা হয়েছে ফরেনসিক ও ডিএনএ টেস্ট করার জন্য। সোমবার সকালে উপজেলার খাকচক এলাকায় তুর্না নিশিতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয় বলে ধারণা পুলিশের। খবর পেয়ে রেলওয়ে পুলিশ সকাল 10:45 ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে। বগুড়ার রথযাত্রা ট্র্যাজেডি। ধীরে ধীরে বেরিয়ে আসছে বগুড়ার রথ ট্র্যাজেডির রহস্য। দূর থেকে দেখলে মনে হবে রথটি বুঝি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, কিন্তু এটি সম্পূর্ণ লোহার তৈরি। শহরের পুলিশ লাইন শিব মন্দিরের পাশে রাখা হয়েছে সেই রথ। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। রথযাত্রা উৎসবের সেই বিষাদের কাহিনী আজকেও বগুড়ার মানুষের কাছে একটা শোকের ব্যাপার হয়ে দাঁড়িয়ে আছে। আসলে সবাই জানতে চেয়েছেন যে রথটা করা হয়েছে, এই রথটা আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা দেখুন, এই রথটা তৈরি করা হয়েছে পুরোটাই স্টিল দিয়ে। আপনি দেখুন প্রত্যেকটা, অর্থাৎ এখানকার যে রথের চাকা সেটা স্টিল, রথের যে বডি সেটা স্টিল, রথের যে 32 ফুট উঁচু চূড়া সেই চূড়াটা পর্যন্ত স্টিলের। একটি কথা বলে রাখা দরকার যে 33 কেভি হাই ভোল্টেজ যে ইলেকট্রিকের তার, এটা আপনার 28 ফুট উপর দিয়ে গেছে। আর এই চূড়াটার উচ্চতা 32 ফুট, যে কারণে দ্রুত এটা নামানো সম্ভব হয়নি বলেই বিদ্যুতায়িত হয়েছে এবং 5 জন লোকের মৃত্যু হয়েছে সেদিন। আরও 2 জন ঢাকায় আছেন যাদের অবস্থা আশঙ্কাজনক, তারা বার্ন ইউনিটে আছেন। হিন্দু ধর্মাবলম্বীদের যে আপনার রথ সেটা কাঠের তৈরি হতে হবে, কিন্তু রথটি পুরোটাই আপনার স্টিলের তৈরি। এটা কোনো রকম নিয়ম নীতি মানেনি। নিয়ম নীতিকে উপেক্ষা করে এই রথটি চালানো হয়েছে বগুড়ার সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে স্টেশন রোড হয়ে সারা শহর প্রদক্ষিণ করার জন্য। তো এটা বারবার হচ্ছে, কারণ গত বছরও এই ঘটনা ঘটতে নিয়েছিল, কিন্তু এবছর সত্যি সত্যি বিয়োগান্তক ঘটনা ঘটে গেল। এই ছিল বগুড়া শিব মন্দির থেকে আমার সর্বশেষ। দেশের খবরে আবারও সময় হলো বিরতির, ফিরে এসে আরো যা থাকছে। বগুড়ার বনানীতে বাস কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত 4। চাকরির প্রলোভনে নারীদের পাচার, আতঙ্কে পাহাড়ি জনপদ। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। বগুড়ার বনানী এলাকায় দূরপাল্লার বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত 3টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম ও জামাল নামে আরও 2 জন মারা যান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, আহত 7 জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের বিভিন্ন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে নাজমুন নাহার নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতরা। জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা জানান, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে নাহারকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। বাসায় থাকা স্বর্ণালংকার, টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা। নাহারের স্বামী নুরুজ্জামান সৌদি আরবে থাকেন। 2 মেয়ে বিবাহিত, তারা স্বামীর বাড়িতে থাকেন। বাসায় নাহার একাই থাকতেন। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। চাকরির প্রলোভন দিয়ে পাহাড়ি নারীদের পাচার করা হচ্ছে বিদেশে। খাগড়াছড়ি থেকে বেশ কিছু নারী পাচারের শিকার হওয়ায় উদ্বিগ্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পুলিশ গ্রেপ্তার করেছে কয়েকজন পাচারকারীকে, আর এক বোন ফেসবুকে লাইভ করে উদ্ধার করেছে তার বোনকে। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারী পাচারকারীদের হাতে আটকা ছোট বোন। ফেসবুক লাইভে ছোট বোনকে উদ্ধারের আকুতি তার। এমন ঘটনা এখন প্রায়ই ঘটছে পাহাড়ি জনপদে। যেমন হংকংয়ে চাকরির প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয় খাগড়াছড়ি জেলার পানছড়ির 2 তরুণীকে। উন্নত জীবন আর সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে আসে তারা। তাদের দেয়া হয় চীনা নাগরিককে স্বামী হিসেবে বেছে নেওয়ার চাপ। পাচার করা হবে বুঝতে পেরে কৌশলে বড় বোনকে জানাতে পারে। ফেসবুক লাইভে এসে বোনকে উদ্ধারের আকুতি জানায় বড় বোন। পরে পুলিশের অভিযানে মুক্ত হয় তারা। একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে যে জুনিয়া চাকমা। জুনিয়া থাকে হচ্ছে হংকংয়ে। জুনিয়া আমাদেরকে বলে যে জব দিবে, তারপরে আমাদেরকে সুমি চাকমার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়। ঢাকাতে গেছি যে আমরা শ্যামালী পরিবহনের মাধ্যমে, ওইখান থেকে আমাদেরকে সুমি চাকমা ড্রপ করে। ও তো আগে বলছিল যে আমাদেরকে ভালো বেতনের চাকরি দেবে, এটা বলে নিয়ে গেছে। তারপরে ওইখানে গিয়ে আমরা জানছি যে আমাদেরকে মানে ওই চায়না ছেলের সঙ্গে বিয়ে দিবে, মানে ছেলে দেখাইতে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরেই পাহাড় থেকে নারী পাচারের খবর এলেও এতদিন মুখ খুলেনি কেউ। অনেকটা নীরবেই 3 পার্বত্য জেলা থেকে নারী পাচারের ঘটনা ঘটে আসছিল। সম্প্রতি খাগড়াছড়ির 5 কিশোরী উদ্ধার ও পাচারকারী চক্রের 2 সদস্যকে ঢাকা থেকে আটকের পর বিষয়টি আলোচনায় আসে। গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা জানান, পানছড়ি উপজেলা থেকে এ পর্যন্ত অন্তত 30 থেকে 35 জন নারীকে পাচার করা হয়েছে। আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি তাহলে আশা রাখবো এবং প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, এই ভবিষ্যতে চীন দেশে আর নারী পাচার হবে না। পাচার চক্রের মূল হোতা চীনা নাগরিক জিসাও সুহুই ও তার স্ত্রী সুমি চাকমাকেও আটক করেছে পুলিশ। তাদের কবল থেকে উদ্ধার হওয়া 5 তরুণীর মধ্যে ওই 2 জন খাগড়াছড়ির পানছড়ির, বাকি 3 জন রাঙামাটি জেলার। ভবিষ্যতে আর একজন নারীও যেন পাচারের শিকার না হন সে বিষয়ে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান পুলিশ সুপারের। এই কুচক্রের প্রলোভনে যারা প্রলুব্ধিত না হয় সেজন্য কিন্তু আমরা সামাজিকভাবে বিভিন্ন ধরনের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষকদের কর্মবিরতির 7ম দিনেও অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। মতিউরের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে দুদকের চিঠি। আবার মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু, সারা দেশেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চাঁপাইনবাবগঞ্জে 14 মাসে 12 খুন। বগুড়ার বনানীতে বাস কাভার ভ্যানের সংঘর্ষ, নিহত 4। চাকরির প্রলোভনে নারীদের পাচার, আতঙ্কে পাহাড়ি জনপদ। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।